তাহলে আমরা সরাসরি এবার বোর্ড ওয়ার্কের মধ্যে চলে যাই। যেটা তোমাদের বোঝালাম যে কোনো একটা কয়েলের মধ্য দিয়ে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয়, মানে চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স থ্রু এ কয়েল, যদি এই রকম পরিবর্তন হয় তবেই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি হয়। তার মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মূল কথা হলো যে ফ্লাক্স চেঞ্জ করতে হবে। ফ্লাক্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কিন্তু কোনো রকম ভাবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তৈরি হবে না। তাহলে ফর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দ্য ইম্পর্টেন্ট ফিচার ইজ চেঞ্জ ইন ফ্লাক্স। তাহলে এটাকে যদি ডিফাইন করতে হয় তাহলে আমরা কি বলবো না, ডিউ টু দ্য রিলেটিভ মোশন of the magnetic field and a closed circuit, a current is produced in the circuit. তার মানে কোনো একটা বদ্ধ কুণ্ডলী এবং চৌম্বক পদার্থের মধ্যে যদি আপেক্ষিক বেগ তৈরি হয়, রিলেটিভ ভেলোসিটি তৈরি হয়, এখন যদি দুজনে মানে কয়েল এবং চুম্বক দুজনেই যদি একই দিকে চলমান হয়, একই বেগে চলমান হয়, সেম ভেলোসিটি সেম ডিরেকশন, তাহলে কিন্তু তাদের কোনো রিলেটিভ ভেলোসিটি রইল না। তো রিলেটিভ ভেলোসিটি যদি না থাকে তাহলে দেয়ার উইল বি নো চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স, চৌম্বক প্রবাহের কোনো রকম পরিবর্তন হবে না। আর চৌম্বক প্রবাহের যদি কোনো রকম পরিবর্তন না হয় তাহলে কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বা তড়িৎ চুম্বকীয় আবেশের গল্পটাই থাকবে না। তাহলে বেসিক্যালি আমরা যেটা বলবো যে তড়িৎ চুম্বকীয় আবেশ মানে হচ্ছে যে সেখানে ফ্লাক্স চেঞ্জ। তাহলে আমরা এখানে প্রথম যে এক্সাম্পলটা বোর্ডে দেখেছিলাম যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে কি করে না, যদি আমি কয়েলটাকে মুভ করে নিই, ম্যাগনেটটাকে মুভ করে নিই, বাট মানে স্টিল এ সিঙ্গল পয়েন্ট আর্গুমেন্ট দ্যাট এদের দুজনের মধ্যে একটা রিলেটিভ ভেলোসিটি অবশ্যই থাকবে। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ক্যান বি চেঞ্জড বাই ফলোইং ওয়েজ। আমরা তো একটা উপায়ের ছবি দেখলাম, এখন আমরা যদি বলি যে ম্যাগনেটিক ফ্লাক্স কি কিভাবে চেঞ্জ করা যায়। নাম্বার ওয়ান, ডিউ টু দ্য রিলেটিভ মোশন অফ দ্য ম্যাগনেট অ্যান্ড দ্য কয়েল, যেটা আমরা আলোচনা করলাম যে চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে একটা আপেক্ষিক গতির সৃষ্টি করতে হবে। বাই চেঞ্জিং দ্য কারেন্ট ইন দ্য নেবারিং কয়েল, এখন যদি একটা কয়েলের মধ্য দিয়ে কারেন্ট যায়, তড়িৎ প্রবাহ যায়, তাহলে তার পারিপার্শ্বিকে মানে সারাউন্ডিং এ একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এখন এটা যদি কনস্ট্যান্ট কারেন্ট তৈরি যায় তাহলে কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। কিন্তু আমরা যদি ওই কারেন্টটাকে ভ্যারি করাতে পারি তাহলে ডেফিনেটলি ম্যাগনেটিক ফিল্ডটাও ভ্যারি করবে। আর ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করা মানেই তার যে নেবারিং কয়েল, তার যে পার্শ্ববর্তী কয়েল, তার মধ্যে দিয়ে ফ্লাক্সের চেঞ্জ হবে। আর এই ফ্লাক্সের চেঞ্জ হওয়া মানেই সেখানে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহ বা ইনডিউসড কারেন্ট তৈরি হবে। আর ইনডিউসড কারেন্ট যখনই তৈরি হবে তখনই একটা ইনডিউসড ইএমএফ অবশ্যই তৈরি হবে, কারণ ইনডিউসড ইএমএফ তৈরি না হলে ইনডিউসড কারেন্ট কি করে তৈরি হবে। Number 3, by relative motion of the current carrying coil. কারেন্ট ক্যারিং কয়েল মানে যে কোনো একটা কুণ্ডলী সে তড়িৎ প্রবাহ বহন করছে, সে তড়িৎ প্রবাহ যদি বহন করে তাহলে ডেফিনেটলি সে একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। তার মানে তার সঙ্গে নাম্বার অফ ফ্লাক্স অ্যাটাচড হয়ে আছে। তো নাম্বার অফ ফ্লাক্স অ্যাটাচড হয়ে আছে, এবার ঠিক আছে, তার মানে দ্যাট উইল বিহেভ লাইক এ ম্যাগনেট, ওটা একটা চুম্বকের মতো আচরণ করবে। তাহলে ওটাকে যদি আগে পিছনে আমরা যদি নিয়ে যাই তাহলে ডেফিনেটলি ওই রিলেটিভ ভেলোসিটি বিটুইন কয়েল অ্যান্ড দ্য ম্যাগনেটের মতো হবে, যে চুম্বক এবং কুণ্ডলীর মধ্যে একটা আপেক্ষিক গতির মতো তৈরি হবে। তাহলে সেখানেও একটা কিন্তু ওই রিলেটিভ ভেলোসিটির মতোই যেটা আমরা প্রথমে করলাম ওই রিলেটিভ ভেলোসিটি তৈরি হবে। তার মানে ডেফিনেটলি সেখানে একটা ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হবে। আর ম্যাগনেটিক ফ্লাক্সের যদি চেঞ্জ হয় তাহলে একটা ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হবে। তার মানে দিস ইজ অ্যানাদার ওয়ে টু ক্রিয়েট ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এফেক্ট। And number 4, this is most important, আমাদের এটা পড়তেই হবে যে যদি একটা কুণ্ডলীকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করি, যদি একটা
কুণ্ডলীকে আমরা যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রোটেট করি, তাহলে ডেফিনেটলি ইট উইল কাট দ্য লাইন্স অফ ফোর্সেস, অর্থাৎ কয়েলের ডিফারেন্ট পজিশনে নাম্বার অফ লাইন্স অফ ফোর্সের সংখ্যা আলাদা আলাদা হবে। আর নাম্বার অফ লাইন্স অফ ফোর্সের সঙ্গে যদি আলাদা আলাদা হয়, নাম্বার অফ পজিশনের সঙ্গে যদি লাইন্স অফ ফোর্স আলাদা আলাদা হয়, তাহলে আমরা বলবো যে ওই যে কয়েল, ওই কয়েলের মধ্যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে। আর ফ্লাক্স চেঞ্জ যখনই হবে, whenever there is a flux change, the induced EMF is produced, আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি হবে। তাহলে মোটামুটি ভাবে এই চারটে কমন ফিচার যেখানে আমরা ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বলের সৃষ্টি করতে পারি। এবার ধরো যে আমরা এই ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎচুম্বকীয় আবেশ যে পড়তে হবে, মানে যে বিষয়টা নিয়ে পড়তে হবে, সেখানে আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ও ফ্লাক্স ডেন্সিটি। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ও ফ্লাক্স ডেন্সিটি সেটা কি না, কোনো একটা ক্ষেত্রফল, কোনো একটা এরিয়া, তার মধ্য দিয়ে লম্বভাবে যে কটা বলরেখা যাবে, লম্বভাবে যে কটা বলরেখা যাবে তাকে আমরা বলবো ম্যাগনেটিক ফ্লাক্স। আর লম্বভাবে যে কটা বলরেখা প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যাবে তাকে আমরা বলবো ফ্লাক্স ডেন্সিটি। চলো একটু ডিটেলস এটা নিয়ে আলোচনা করা যাক। যে লেট দ্য ম্যাগনেটিক পারমিয়াবিলিটি অফ এ মিডিয়াম বি মিউ, কোনো একটা মাধ্যমের চৌম্বক ভেদ্যতা হলো মিউ, যেটা আমরা ম্যাগনেটিজমে পড়েছিলাম। ধরি কোন চৌম্বক মাধ্যমের ভেদ্যতা হলো মিউ। ইন দ্যাট মিডিয়াম এ ক্লোজ সারফেস ইজ কনসিডার্ড। ওই ম্যাগনেটিক ফিল্ডে আমরা একটা বদ্ধ তল কল্পনা করলাম, হুজ এরিয়া ইজ এ, যার ক্ষেত্রফল হচ্ছে এ। এখানে বলে রাখা ভালো যে কয়েলের ওপর যে পারপেন্ডিকুলার ভেক্টর থাকবে, দ্যাট ইজ দ্য এরিয়া ভেক্টর বা ক্ষেত্রফল ভেক্টর। A magnetic field H is acting horizontally, একটা চৌম্বক ক্ষেত্র H সেটা অনুভূমিকভাবে ক্রিয়া করছে। So magnetic flux density, that is the number of lines of force per unit area, যেটা আমি বললাম যে কোনো একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে, কোনো একটা ক্ষেত্রফলের মধ্য দিয়ে, তার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যে কয়টি বলরেখা যাবে তাদেরকে আমরা বলি ফ্লাক্স ডেন্সিটি বা চৌম্বক প্রবাহ ঘনত্ব। সুতরাং এই যে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কি হচ্ছে, বি ইকুয়াল টু মিউ ইনটু এইচ। তার মানে এটা হচ্ছে ইউনিট এরিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে ইউনিট এরিয়ার মধ্য দিয়ে যদি যায়, তাহলে টোটাল ম্যাগনেটিক ফ্লাক্স বা মোট চৌম্বক প্রবাহ কত হবে? তো সেটা তো সিম্পল, যে ফ্লাক্স ডেন্সিটির সঙ্গে আমি এরিয়া মাল্টিপ্লাই করব। অবভিয়াসলি এখানে মনে রাখতে হবে যে এই এরিয়া মানে তো যে কোনো এরিয়া নয়, পারপেন্ডিকুলার বা নর্মাল এরিয়া। তার মানে অবভিয়াসলি ইট ইজ এ ডট প্রোডাক্ট, কারণ নর্মাল কম্পোনেন্ট নিয়ে আমাদের কাজ করতে হবে, ডট প্রোডাক্ট। তাহলে ফ্লাক্স ফাই ইকুয়াল টু বি ডট এ, ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ফাই ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ এ ম্যাগনিটিউড অফ বি ইন্টু কস থিটা, মানে এটা একদম সিম্পল ডট প্রোডাক্ট। এখন যদি মনে করো যে থিটা হলো 0, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড যেদিকে যাচ্ছে এরিয়া ভেক্টরও সেদিকে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি ফাই ইকুয়াল টু হবে বি এর ম্যাগনিটিউড আর এ এর ম্যাগনিটিউড, সেটাকে আমরা পজিটিভ ফ্লাক্স বলবো। আর যদি ফাই হয় 180 ডিগ্রি, অর্থাৎ যেদিকে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে ঠিক তার উল্টো দিকে এরিয়া ভেক্টর আছে, সেখানে ফাই ইকুয়াল টু হবে মাইনাস বি এ, এইটাকে আমরা নেগেটিভ ফ্লাক্স বলবো। ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইজ টেসলা। ফ্লাক্স ডেন্সিটির ইউনিট কি? টেসলা। আর ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি? ফ্লাক্সের ইউনিট মানে কি? ফ্লাক্সের ইউনিট মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি ইনটু এরিয়া। তাহলে টেসলার সঙ্গে মিটার স্কোয়ার মাল্টিপ্লাই করলাম, সো দ্যাট উইল গিভ ওয়েবার, দ্যাট উইল গিভ ওয়েবার। টেসলা আর এটা হচ্ছে টেসলা মিটার স্কোয়ার বা ওয়েবার। এবার তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত যে সূত্র বা পায়োনিয়ার ল, সেটা হচ্ছে ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। When
a magnetic flux linked with a coil is changing, then an induced EMF is produced in the coil, and due to this induced current is produced in the coil. তার মানে যেটা আমরা এই দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম যে কোনো একটা বদ্ধ কুণ্ডলীর মধ্য দিয়ে যদি চৌম্বক প্রবাহের পরিবর্তন হয় তাহলে সেখানে একটা আবিষ্ট তড়িৎচালক বল বা ইনডিউসড ইএমএফ তৈরি হয়, এবং যেখানেই একটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে সেখানেই একটা ইনডিউসড কারেন্ট বা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে। অর্থাৎ যেটা আমরা আলোচনা করলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি ফ্যারাডের ফার্স্ট লটা আমরা আলোচনা করলাম। 2 নম্বর কি বলেছে না, the rate of change of magnetic flux with respect to time through a coil is directly proportional to the induced EMF as well as induced current produced in the coil. তার মানে চৌম্বক প্রবাহ তার পরিবর্তন হচ্ছে, চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে কার মধ্য দিয়ে হচ্ছে, ওই কুণ্ডলীর মধ্য দিয়ে হচ্ছে। তাহলে যদি এই যে ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হচ্ছে তার যে রেট, অর্থাৎ প্রতি একক সময়ে কতটা চেঞ্জ হচ্ছে তার যে রেট, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল। সেটা কার সঙ্গে সমানুপাতিক? তড়িৎচালক বল ইনডিউসড ইএমএফ, আবিষ্ট তড়িৎচালক বল তথায় ইনডিউসড কারেন্ট। কারণ আবিষ্ট তড়িৎচালক বলের জন্যই তো আবিষ্ট তড়িৎ প্রবাহ তৈরি হয়েছে। তাহলে ইনডিউসড ইএমএফ এবং ইনডিউসড কারেন্ট, ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট বলাটা ভালো, যে এখানে যে ফ্লাক্স চেঞ্জ হচ্ছে সে এই যে ফ্লাক্স চেঞ্জ তার যে রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইনডিউসড ইএমএফ অ্যান্ড ইনডিউসড কারেন্ট। এখন দেখো, যদি আমরা বলি ডিটি সময় ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয় ডিফাই, ম্যাগনেটিক ফ্লাক্সে চেঞ্জ হচ্ছে ডিফাই, তাহলে আর ইনডিউসড ইএমএফ যদি হয় ই, তাহলে ই প্রপোর্শনাল টু ডিফাই বাই ডিটি, E proportional to d phi by dt, that is the induced EMF expression. যদি number of turns in the coil be n, যদি কুণ্ডলীর পাক সংখ্যা হয় n, তবে E proportional to n d phi by dt, কারণ একটা পাকের জন্য সেটা ছিল E proportional to d phi by dt, তাহলে n সংখ্যক যদি পাক হয় তাহলে E proportional to n d phi by dt। এবার এসো লেনজেস ল, এটাকে এটা কোনো জায়গায় থার্ড ল অফ ফ্যারাডে হিসেবে মেনশন করা থাকে, কিন্তু এটা থার্ড ল নয়, দিস ইজ দ্য লেনজেস ল। লেনজেস ল কি বলেছিল? দ্য ইনডিউসড কারেন্ট ইন এ কয়েল ইজ প্রডিউসড ইন সাচ এ ওয়ে দ্যাট ইট অপোজ দ্য কজ বাই হুইচ ইট ইজ প্রডিউসড। অর্থাৎ একটি কুণ্ডলীতে উৎপন্ন আবিষ্ট তড়িৎ প্রবাহ এমন ভাবে তৈরি হয় যে কারণে সে এই ইনডিউসড কারেন্টটা তৈরি হয়েছে সেই কারেন্টকে বাধা দেয়। অর্থাৎ যে এর লজিকটা কি না, লজিকটা হচ্ছে যে কারণে বা যে বেসিসে যে কারণ ঘটিয়ে আমরা ইনডিউসড কারেন্ট তৈরি করেছি, ইনডিউসড কারেন্টটা এমন ভাবে তৈরি হয় যেন সেই কারণকে বাধা দেয়। তাহলে ই প্রপোর্শনাল টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি। তাহলে এইখানে এই প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে তুলতে গেলে আমাকে এই প্রপোর্শনাল সাইনটাকে তুলতে গেলে আমাকে একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আনতে হবে। তো প্রপোর্শনাল কনস্ট্যান্ট হচ্ছে কে। কিন্তু আমাদের মনে রাখতে হবে এই যে প্রপোর্শনাল কনস্ট্যান্ট কে, এটা অনেক সময় তো হয় প্রপোর্শনাল কনস্ট্যান্ট মাধ্যমের ওপর নির্ভর করে, অনেক সময় এটা কারুর ওপরেই নির্ভর করে না, অনেক রকম ব্যাপার স্যাপার আছে। যেমন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ও কারুর ওপর নির্ভর করে না। আবার কুলম্বস ল বা কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক বলো, কুলম্বস ল অফ ম্যাগনেটোস্ট্যাটিক বলো, সেখানে তারা মাধ্যমের ওপর ডিপেন্ড করছে। এখানে যে প্রপোর্শনাল কনস্ট্যান্টটা হয় সেটা কিন্তু পিওরলি ইউনিট সিস্টেমের ওপর নির্ভর করে। আর আমরা এসআই সিস্টেম যেহেতু ব্যবহার করছি, এসআই মেথডে কে এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 1, তাহলে ই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? মাইনাস এন ডি ফাই বাই ডিটি। এইটাই হচ্ছে আলটিমেট ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। তাহলে প্রথম কি হলো না, প্রথম ফ্যারাডে
ফ্যারাডের ফার্স্ট লটা তো হচ্ছে তোমার কোয়ালিটেটিভ ল, বুঝতেই পারছো যে কোয়ালিটেটিভ ল মানে যে কেন হয়, কিসের জন্য হয়, সেটা আমরা জানতে পারছি। কিন্তু সেকেন্ড লটা হচ্ছে মেজারমেন্টাল ল, অর্থাৎ ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে। ইনডিউসড ইএমএফ তৈরি হচ্ছে, ঠিক আছে, দ্যাট ল ইজ কোয়াইট ওকে, কিন্তু সেখানে লেন্স পরে এটাকে একটু ফ্যাব্রিকেট করলেন, বললেন যে কারেন্ট তো তৈরি হবে, ঠিক আছে, কিন্তু কারেন্ট তৈরি হবে এমন ভাবে যে সে তার সৃষ্টির কারণকে বাধা দেবে। অর্থাৎ induced current is produced in such a manner that it opposes the cause which produced it. যেমন ধরো একটা যদি আমরা এক্সাম্পল করি, মানে এক্সাম্পল মানে এই লেন্সের সূত্রটা কেন এলো। যেমন ধরো এখানে একটা এন পোল আছে আর এখানে একটা কয়েল আছে, এই এন পোল আর এখানে একটা কয়েল, মানে আইডেন্টিক্যাল ছবি, দুটো ছবির মধ্যে কোনো তফাৎ নেই। আমরা বলছি এন পোলটাকে কয়েলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এখানেও তাই, এন পোলকে কয়েলের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তাহলে এখানে কি তৈরি হয়েছে, এখানে কারেন্ট তৈরি হয়েছে ঘড়ির কাঁটার দিকে, মানে ক্লকওয়াইজ কারেন্ট। তাহলে ক্লকওয়াইজ কারেন্ট যদি তৈরি হয় তাহলে তার সেন্টারে যে পোলটা তৈরি হবে সেটা হচ্ছে এস পোল। আর এখানে কারেন্টটা তৈরি হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এখানে যে পোলটা তৈরি হবে সেটা হচ্ছে নর্থ পোল। বেশ, তাহলে দেখো দুটোকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে এখানে যে ফার্স্ট কেসটায় যদি আমি ধরো আমি এক্সটার্নাল এজেন্ট, আমি ম্যাগনেটিক পোলটাকে জাস্ট একটু নাড়িয়ে দিলাম, নাড়িয়ে দিলেই সঙ্গে সঙ্গে কি হবে না এখানে একটা এস পোল তৈরি হবে। তাই এস পোল তো অটোমেটিক এন পোলকে অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ এন পোল একাই নিজের দিকে এগিয়ে চলে যাবে, এই কয়েলের দিকে এগিয়ে চলে যাবে, আমাদের এক্সটার্নাল এজেন্টকে কোনো কাজ করতে হবে না। এক্সটার্নাল এজেন্টকে যখন কোনো কাজ করতে হবে না, তার মানে এইখানে ইলেকট্রিক এনার্জি তৈরি হচ্ছে উইদাউট সাপ্লাইং এনি কাইন্ড অফ এনার্জি। বাট এই ক্ষেত্রে যদি আমরা বলি যে এই ক্ষেত্রে আমরা কজ, মানে এখানে কারেন্ট তৈরির কজ কি না ম্যাগনেটকে এগিয়ে নিয়ে যাওয়া, এখানে যখনই আমরা ম্যাগনেটকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেখানে একটা কি হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হচ্ছে, তার মানে সেখানে একটা এন পোল তৈরি হচ্ছে। তাহলে এই এন পোলকে অপোজ করবে, তাহলে এই এন পোলকে অপোজ করবে। এই অপোজিং ফোর্সের জন্য এক্সটার্নাল এজেন্ট হ্যাভ টু ডু সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক, বাহ্যিক উৎসকে কিছু পরিমাণ কার্য করতে হবে। আর বাহ্যিক উৎস যদি কিছু পরিমাণ কার্য করে তাহলে তার যান্ত্রিক শক্তির অপচয় হবে, মানে সে তো এনার্জি লস করবে। তা এনার্জি যদি লস করে দ্যাট ইজ দ্য সোর্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি। সো ইট ইজ কোয়াইট ন্যাচারাল বা কোয়াইট সিমিলার দ্যাট এখানে ল অফ কনজারভেশন অফ এনার্জি ভ্যালিড হলো। কারণ আমরা যেখানেই কোনো একটা প্রসেস নিয়ে কথা বলবো সেখানেই স্বাভাবিকভাবে আমরা আলোচনা করতে পারি যে ল অফ কনজারভেশন অফ এনার্জি বা শক্তির সংরক্ষণ সূত্র আমাদের কিন্তু ভ্যালিড হতে হবে। এইখানে এই যে লেন্স যেটা আমাদের বলেছিলেন যে যখন এখানে আমার কজটা কি না এন পোলকে এগিয়ে নিয়ে যাওয়া, তাহলে এখানে কারেন্টটা এমন ভাবে তৈরি হচ্ছে যে এর সেন্টারে একটা এন পোল তৈরি হচ্ছে, তাহলে এই এন পোল আর এই এন পোলের মধ্যে একটা রিপালশন হচ্ছে, আর রিপালশন হওয়ার জন্য কি হচ্ছে না এক্সটার্নাল এজেন্ট হ্যাভ টু ডু ওয়ার্ক, এক্সটার্নাল এজেন্টকে কাজ করতে হচ্ছে। এক্সটার্নাল এজেন্ট যখন কাজ করছে দেন তার এনার্জি লস হচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য সোর্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি। এই ছবিটাকেই তুমি যদি একটু অন্যরকম ভাবে ভাবো, দেখো এখানে ডাবল অ্যারো আমি রিপ্রেজেন্ট করেছি। ডাবল অ্যারো রিপ্রেজেন্ট করলে কি হচ্ছে না লজিকটা হচ্ছে এবার এন পোল পালিয়ে যাচ্ছে, কোথা থেকে, কয়েল থেকে পালিয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে। তাহলে দূরে সরে যদি যায় তখন যদি এন পোল তৈরি হয়, মানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট তৈরি হয়, তাহলে এই এন পোল তো এই এন পোলকে ঠেলে বের করে দেবে, কোনো রিপালশন ফোর্সের জন্য তো একে ঠেলে বের করে দেবে। তাহলে সেক্ষেত্রে যে এক্সটার্নাল এজেন্ট তাকে কোনো কাজ করতে হচ্ছে না। কিন্তু যদি আমরা ওপরের কেসটা ধরি তাহলে ওপরের কেসটায় যখন এন পোলকে আমরা দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি এবং এখানে এস পোল তৈরি হচ্ছে, এই এস পোল যখন তৈরি হচ্ছে এই এস পোল এন পোলকে অ্যাট্রাক্ট করছে, তার মানে আমার কজ কি, আমার কজ হচ্ছে পোলকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। আর পোলকে যখন দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি তখন অ্যাজ এ এক্সটার্নাল এজেন্ট
অ্যাজ অ্যান এক্সটার্নাল এজেন্ট আমাকে কাজ করতে হচ্ছে। তাহলে আমাকে কাজ করতে হলে আই এম লুজিং মাই মেকানিক্যাল এনার্জি, আমি আমার কিছু পরিমাণ যান্ত্রিক শক্তির অপচয় ঘটাচ্ছি, অ্যান্ড দ্যাট ইজ দ্য সোর্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি। তার মানে লেন্জেস ল বেসিক্যালি লজ অফ কনজারভেশন অফ এনার্জি এটাকে সাপোর্ট করে, লজ অফ কনজারভেশন অফ এনার্জি এটাকে সাপোর্ট করে। এই জন্যই লেন্জেস ল এর এত পপুলারিটি। দেখো এখানে লেখা আছে হিয়ার দ্য এক্সটার্নাল এজেন্ট হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, সো হ্যাভ টু ডু দ্য মেকানিক্যাল ওয়ার্ক, সো মেকানিক্যাল এনার্জি ইজ লস্ট, which is the source of produced electrical energy. So this is the concept, that is Lenz's law is based on the law of conservation of energy. নেক্সট আমরা ইনডিউসড ইএমএফ বের করতে চাই বিভিন্ন কেসে। দেখো ইনডিউসড ইএমএফ আমরা বের করছি কার জন্য, না লিনিয়ার কন্ডাক্টর মুভিং নর্মালি ইন এ ম্যাগনেটিক ফিল্ড। এখানে দুটো পোল পিস আছে, একটা নর্থ একটা সাউথ। এখানে একটা মেটালিক কন্ডাক্টর বা হ্যাঁ মেটালিক কন্ডাক্টরই ধরো, মেটালিক কন্ডাক্টর আছে যার লেংথ হচ্ছে এল এবং যার ভেলোসিটি হচ্ছে ভি। মেটালিক কন্ডাক্টর যার লেংথ হচ্ছে এল, ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে সবকিছু ছেড়ে দাও, আগে যেটা আমাদের আলোচনা করতে হবে সেটা কি না, লেট দ্য লেংথ অফ দ্য কন্ডাক্টর বি এল অ্যান্ড ইটস ভেলোসিটি বি ভি। তাহলে ইনডিউসড ইএমএফ কি, ই ইকুয়াল টু ডিফাই বাই ডিটি। তাহলে ফাই এর জায়গায় আমরা বসিয়ে দিতে বললাম বি ভেক্টর এ ভেক্টর। নাও বি ভেক্টর হিয়ার কনস্ট্যান্ট, কারণ এখানে পোল পিস গুলো ফিক্সড। তাহলে বি ভেক্টর কনস্ট্যান্ট, বি উইল কাম আউট, বি বাইরে চলে এলো। তাহলে পড়ে রইল কি ডিএ বাই ডিটি, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ এরিয়া পার রেট অফ চেঞ্জ অফ এরিয়া উইথ রেসপেক্ট টু দ্য টাইম। তার মানে প্রতি একক সময় কতটা এরিয়ার পরিবর্তন হচ্ছে বা ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে। এখন দেখো রেট অফ চেঞ্জ অফ এরিয়া, রেট অফ চেঞ্জ অফ এরিয়াটা কি না, রেট অফ চেঞ্জ অফ এই যে রডটা তার ভেলোসিটি হচ্ছে ভি। তার মানে এক সেকেন্ডে সে ভি দূরত্ব যাবে আর তার লেংথ হচ্ছে এল। তার মানে এখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে যার ক্ষেত্রফল হচ্ছে এল ইন্টু ভি। তার মানে এক সেকেন্ডে সে যে এরিয়াটা কাভার করবে সেটা হচ্ছে এল ইন্টু ভি। তার মানে এটাই তো রেট অফ চেঞ্জ অফ এরিয়া। তাহলে ইনডিউসড ইএমএফ ই ইকুয়াল টু বি এল ভি। তাহলে এটাও একটা খুব পপুলার ফর্মুলা যে ভি ই ইকুয়াল টু বি এল ভি। দেখো এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন তোমরা কোথায় দেখতে পাবে না, যখন একটা এরোপ্লেন আকাশে ওড়ে, এখন এরোপ্লেনটাকে গোটা এরোপ্লেনটাকে তুমি একটা লিনিয়ার কন্ডাক্টর হিসাবে ব্যবহার করতে পারো বা চিন্তা করতে পারো। এই লিনিয়ার কন্ডাক্টর যখন আকাশের উপর দিয়ে যাচ্ছে তখন তার ওপর আর্থ ম্যাগনেটিক ফিল্ড অ্যাক্ট করছে। তার মানে আর্থ ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রয়েছে। তাহলে যদি লিনিয়ার কন্ডাক্টর হয় তাহলে ওই যে এরোপ্লেনের দুটো ডানার যে দুটো প্রান্ত, যে পিক বা দুটো এন্ড বা টিপ পয়েন্ট, তার মধ্যেও কিন্তু একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয় এই একই লজিকের উপর বেস করে। দেখো ক্যালকুলেশন অফ ইনডিউস চার্জ অর্থাৎ আবিষ্ট আধানের গণনা। আবিষ্ট আধান মানে কি, যেখানেই একটা কারেন্ট থাকবে সেখানে ডেফিনেটলি একটা চার্জ থাকবে। অ্যাকুমুলেশন অফ চার্জ না হলে তো কারেন্ট তৈরি হয় না। তাহলে এইটা আমরা কি করছি না, ইনডিউসড ইএমএফ ই ইকুয়াল টু এন ডিফাই ডিটি। অবভিয়াসলি এখানে আমরা নেগেটিভ সাইনটাকে নেগলেক্ট করেছি কারণ আমরা ম্যাগনিটিউড নিয়েছি। নেগেটিভের লজিকটা আমরা বুঝে গেছি যে নেগেটিভটা এখানে বেসিক্যালি ইউজ হচ্ছে না ল অফ কনজারভেশন অফ এনার্জি কে ইমপ্লিমেন্ট করার জন্য বা তাকে বলার জন্য। এখন আই ইকুয়াল টু ই বাই আর, অর্থাৎ ইএমএফ বাই রেজিস্ট্যান্স। তাহলে ই ইকুয়াল টু 1 বাই আর, তাহলে ই এর জায়গায় আমরা বসাবো এন ডিফাই বাই ডিটি। তার আই কি, আই হচ্ছে ডিকিউ বাই ডিটি, সো 1 বাই আর এন ডিফাই বাই ডিটি। তাহলে এখানে হলো ডিকিউ, কারণ ডিটি আর ডিটি দুপাশে রয়েছে। তাহলে এটাকে কম্পেয়ার করলে ডিকিউ ইকুয়াল টু এন বাই আর ইন্টু ডিফাই। নাও we have to integrate 0 to q, আর এখানে phi 1 আর phi 2। তাহলে dq কে ইন্টিগ্রেট করলে হচ্ছে q, যার একটাই লিমিট এখানে
অ্যাপ্লিকেবল হবে, লোয়ার লিমিটটা তো 0, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু n/r phi2 মাইনাস phi1, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমরা ইনডিউসড চার্জ ক্যালকুলেট করতে পারি। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে যেখানেই ইনডিউসড কারেন্ট তৈরি হচ্ছে সেখানেই অ্যাকুমুলেশন অফ চার্জ হওয়াটা আবশ্যিক। অ্যাকুমুলেশন অফ চার্জ না হলে কিন্তু কখনোই ইনডিউসড কারেন্ট তৈরি হবে না। এই প্রসঙ্গে ধরো একটা প্রশ্ন যদি আমাদের বলে যে এখানে একটা কয়েল আছে, এই কয়েলের ওপর থেকে এই যে একটা পোল পিস মানে একটা ম্যাগনেট, ধরো পোল পিস ফ্রিলি পড়ছে, এর অ্যাক্সেলারেশন কিরকম চেঞ্জ হবে, ফ্রি ফলিং। তাহলে এ যখন নিচে পড়ছে তাহলে এর সঙ্গে অ্যাডজাসেন্ট আছে লাইন্স অফ ফোর্স, তাহলে ডেফিনেটলি এ যত কয়েলের কাছাকাছি আসবে তত বেশি সংখ্যক লাইন্স অফ ফোর্স এর মধ্যে দিয়ে যাবে। কিন্তু বেশি কমের তো ব্যাপার নাই, ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে লাইন্স অফ ফোর্স চেঞ্জ করছে। বেশি কমটা এখানে ইম্পর্টেন্ট নয়, যেটা আমি একদম গোড়ায় বলেছিলাম যে ইনডিউসড ইএমএফ এ কত বেশি লাইন্স অফ ফোর্স গেল কি কত কম লাইন্স অফ ফোর্স গেল এটা বলার গল্প নেই। এখানে যেটা হচ্ছে গল্পটা ততক্ষণই স্থায়ী হবে যতক্ষণ ফ্লাক্স চেঞ্জ করবে। তো সুতরাং এই যে ম্যাগনেটিক পোলটা বা গোটা ম্যাগনেটটা যখন পড়বে তখন অবভিয়াসলি তার ফ্লাক্সের চেঞ্জ হবে। আর ফ্লাক্সের যখন চেঞ্জ হবে, এই যে ফ্লাক্সটার যখন চেঞ্জ হবে তখন কি হবে না, তখন লেন্জেস ল কামস ইনটু প্লে। তো যে কারণে এখানে তৈরি হচ্ছে ইনডিউস কারেন্ট সেই কারণকে বাধা দেবে। এবার কারণটা কি, কারণটা হচ্ছে ম্যাগনেটের পড়া, তাহলে তাকে বাধা দিচ্ছে। তার মানে ম্যাগনেটটার যে অ্যাক্সেলারেশন যেটা ফ্রি ফলিং, মানে তখন অ্যাক্সেলারেশন হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ হচ্ছে, তার থেকে ম্যাগনেটের অ্যাক্সেলারেশনটা কম হবে। তাহলে দেখো উত্তরটা কিরম হলো না, when the magnet is falling then it will produce the flux change through the coil, কয়েলের মধ্য দিয়ে ফ্লাক্স চেঞ্জ করছে। অ্যাকর্ডিং টু লেন্জেস ল, লেন্জের সূত্রানুসারে ইট অপোজেস দ্য কজ, ইহা কারণকে বাধা দিচ্ছে। সো দ্য অ্যাক্সেলারেশন অফ দ্য ম্যাগনেট উইল বি লেস দ্যান দ্য ভ্যালু অফ জি, মানে তখন আর ও ফ্রি ফলিং কিন্তু রইল না। পরের সিচুয়েশনটা দেখো, the plane of a coil is perpendicular to the magnetic field, মানে যে কয়েলের যে প্লেনটা, কুণ্ডলীর যে তলটা, সেটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলার। the variation of the magnetic flux with time as phi 3t square 4t plus 5 microweber। তার মানে এই যে phi যে ফ্লাক্স হচ্ছে ফাংশন অফ টাইমের ফাংশন বা অপেক্ষক। বলেছে ক্যালকুলেট দ্য ইনডিউসড ইএমএফ ইন 4 সেকেন্ড, 4 সেকেন্ডে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত। তাহলে ইনডিউসড ইএমএফ ই ইকুয়াল টু মাইনাস ডিফাই বাই ডিটি। তাহলে ডিফাই বাই ডিটি মানে তুমি একে একদম ডিফারেন্সিয়েট করে নাও, তাহলে মাইনাস 60 প্লাস 4, এটা তোমাদের কাছে কোনো ব্যাপারই নয়। তাহলে at t equal to 4 সেকেন্ড, তার মানে t এর জায়গায় আমরা 4 পুট আপ করবো, তাহলে 4 সেকেন্ড মানে দিস ইজ মাইনাস 28, এবং অবভিয়াসলি এই ইউনিটটা যেহেতু মাইক্রোওয়েভার আছে তাহলে আমাদের ইনডিউসড ইএমএফ হবে মাইক্রো ভোল্ট। এখানে যে সিচুয়েশনটা বলা হয়েছে দেখো, এখানে find the induced EMF, induced current and induced charge for time interval t equal to 0 থেকে t equal to t0। তার মানে একটা সময়ের ব্যবধান আমাদের বলে দিয়েছে, এখানে ইনডিউসড কারেন্ট বের করতে হবে, ইনডিউসড চার্জ বের করতে হবে, এবং ইএমএফ বের করতে হবে, ইনডিউসড ইএমএফ, ইনডিউসড কারেন্ট অ্যান্ড ইনডিউসড চার্জ। কিন্তু এখানে যেটা বলে দিয়েছে আমাদের যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা আর কনস্ট্যান্ট নেই, কারণ ম্যাগনেটিক ফিল্ডটা এখানে চেঞ্জ করছে। বি ইকুয়াল টু b0 t স্কোয়ার, মানে এ হচ্ছে ফাংশন অফ টাইম, অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল হচ্ছে আর ওহম, আর রেডিয়াস অফ দ্য কয়েল হচ্ছে ক্যাপিটাল আর। এটা আমাদের কাছে সাপ্লাই ডাটা। তো ম্যাগনেটিক ফ্লাক্স কত হবে, ফাই বি ডট এ। এখন অবভিয়াসলি দেখো এই যে কয়েলের প্লেনের সঙ্গে ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার আছে, তাহলে কস থিটা মানে থিটা হচ্ছে 0।
তাহলে ফাই ইকুয়াল টু বি ডট এ, তাহলে বি এর জায়গায় আমরা বসিয়ে দিলাম বি জিরো টি স্কোয়ার, কারণ ইট ইজ এ ফাংশন অফ টাইম। বাট কয়েলের এরিয়াটা তো এখানে ফিক্সড, কয়েলের এরিয়া ফিক্সড, তাহলে কয়েলের এরিয়া কত হবে পাই আর স্কোয়ার, কারণ তার রেডিয়াস বলে দিয়েছে আর, তাহলে এটা হবে পাই আর স্কোয়ার। তাহলে ইনডিউসড ইএমএফ কত হবে, ই ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি, মানে একে ডিফারেন্সিয়েট করো, তাহলে ডি ফাই বাই ডিটি মানে ডি বাই ডিটি বি জিরো টি স্কোয়ার পাই আর স্কোয়ার, অবভিয়াসলি পাই আর স্কোয়ার কনস্ট্যান্ট, ওটা নিয়ে তো ঝামেলার কিছু নেই, বি জিরো তাকে নিয়েও কিছু ব্যাপার নেই, টি স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে হবে 2t। তাহলে উইদিন দ্য ইন্টারভাল টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু t0, তার মানে একবার আমরা টি এর জায়গায় t0 বসাবো, একবার টি এর জায়গায় 0 বসাবো, তাহলে টি এর জায়গায় 0 বসালে ইনডিউসড ইএমএফ 0 হয়ে যাচ্ছে, আর t0 বসালে এই জিনিসটা পাওয়া যাচ্ছে, তাহলে এই দুটোকে ডিফারেন্স করলে তো এই জিনিসটাই আসে, তাহলে এইটা হলো ইনডিউসড ইএমএফ। তাহলে ইনডিউসড কারেন্ট কত হবে, আই ইকুয়াল টু ই বাই আর, তাহলে ই আমরা এটা পেয়েছি, আর আর হচ্ছে রেজিস্ট্যান্স, তাহলে এটা হয়ে গেল আমাদের ইনডিউসড কারেন্ট। আর ইনডিউসড চার্জ যখন বের করব, তাহলে আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি, তাহলে ডি কিউ ইকুয়াল টু আই ইন্টু ডিটি, এবার আই এর ভ্যালুটা আমরা বসিয়ে দিয়েছি এখানে ডিটি, তাহলে এখানে দেখো একটাই ভ্যারিয়েবল ফাংশন আছে টি, তাহলে ইন্টিগ্রেশনের মধ্যে পড়ে রইল টি ডিটি, যার আপার লিমিট t0, লোয়ার লিমিট 0, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে টি স্কোয়ার বাই 2, যার আপার লিমিট t0, লোয়ার লিমিট 0, তাহলে লোয়ার লিমিটে তো ভ্যালু এখানে কিছু আসবে না, তাহলে কিউ ইকুয়াল টু বি জিরো পাই আর স্কোয়ার t0 স্কোয়ার বাই স্মল আর, যেখানে স্মল আরটা রেজিস্ট্যান্স আর ক্যাপিটাল আরটা রেডিয়াস, সেটা আমাদের কিন্তু বলে দেওয়া আছে। পরের সিচুয়েশনটা দেখো, a closed coil is rotated in a uniform magnetic field, যেখানে ম্যাগনেটিক ফিল্ডটা দেয়া আছে, এই যে ক্লোজ কয়েলটা রোটেট করছে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তার অ্যাক্সিস, এই ম্যাগনেটিক ফিল্ড আছে আর ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে রোটেট করছে। About a diameter, the area of the coil is 25 centimeter square, average velocity is 300 rpm revolution per minute, find the average induced EMF for half rotation and full rotation। হাফ রোটেশন মানে একটা কয়েল যদি হাফ রোটেশন ঘরে, হাফ রোটেশন মানে অর্ধেকটা ঘুরলো, আর ফুল রোটেশন মানে হচ্ছে পুরোটা ঘুরলো। তাহলে দেখো এখানে আমরা কি করলাম না, ওমেগা হচ্ছে 300 rpm, আরপিএমই বলেছিল, আরপিএম বললে আরপিএম থেকে রেডিয়ান পার সেকেন্ড বের করাটা তো আমাদের কাছে কোনো ব্যাপার না, 2 পাই দিয়ে মাল্টিপ্লাই 60 দিয়ে ডিভাইড, তার মানে 10 পাই রেডিয়ান পার সেকেন্ড ওমেগা আমাদের কাছে বেরিয়ে রইলো। তাহলে ওমেগা যদি বেরিয়ে থাকে, তাহলে টাইম অফ রেভলিউশন হচ্ছে 2 পাই বাই ওমেগা, তাহলে 2 পাই বাই ওমেগা করলে 1/5 সেকেন্ড, 2 পাই বাই ওমেগা করলে 1/5 সেকেন্ড, তাহলে এই যে 2 পাই বাই ওমেগা, 2 পাই বাই ওমেগা বা টাইম পিরিয়ডে মানে হচ্ছে সে একবার কমপ্লিট রেভলিউশন করে, একবার সম্পূর্ণ আবর্তন করে, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে ফর হাফ রেভলিউশন মানে হচ্ছে কয়েলটা যে প্লেনে আছে জাস্ট ওটাকে উল্টে দাও, তাহলে সেটা হাফ রেভলিউশন হলো। তাহলে হাফ রেভলিউশন মানে ফাই টু বি এ কস 180 ডিগ্রি, প্রথমেরটাকে 0 যদি ধরি, তাহলে জাস্ট কয়েলটাকে একটা চিন্তা করো যে একটা গোল চাকতি আছে, গোল চাকতিটাকে জাস্ট তুমি উল্টে দাও, তাহলে গোল চাকতিটাকে যদি উল্টে দাও তাহলে সেটা হবে 180, তাহলে 180 যদি হয় তাহলে কস 180 মানে কত, -1, আর এটা কত 1, তার মানে এটা -1 আর এটা তো -1, আর এখানে তো 1 প্লাস, কিন্তু এখানে মাইনাস আছে মাইনাস, তাহলে -2 হয়ে গেল বি ডট এ, আর নিচে হচ্ছে r/2 এই সরি t/2, তাহলে t/2 মানে কত 1/10 সেকেন্ড, তাহলে এখান থেকে হিসেব করলে যেটা পাওয়া যায়, অবভিয়াসলি 25 সেন্টিমিটার স্কোয়ার আছে, এটাকে মিটার স্কোয়ারে নিতে হবে, আর ম্যাগনেটিক ফিল্ড তো বলে দেওয়া আছে 4 × 10⁻², এখানেও আমরা 4 × 10⁻² বসিয়েছি, তাহলে এখান থেকে ই পাওয়া যাবে কত না, এই জিনিসটা -2 × 10⁻³ ভোল্ট। যখন আমরা ফুল রোটেশন বা পূর্ণ আবর্তন ভাববো, তাহলে পূর্ণ আবর্তন মানে
প্লেটটা যে বা কয়েলটা যেখানে রয়েছে তাকে আমি হাফ ঘোরালাম 180, আবার একবার ঘোরালাম আরো 180, তার মানে 360। এবার cos 360 কত? 1। তাহলে আবার এটা হচ্ছে 1, তাহলে 1 মাইনাস 1 হয়ে যাবে 0। তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করার তো কোনো দরকার নেই, কারণ এখানে ডেল্টা ফাইটাই 0 হয়ে যাবে যখন কমপ্লিট রোটেশন করব। কমপ্লিট রোটেশন মানে কি, যে যে জায়গায় কয়েলটা ছিল তাকে পুরো ঘুরিয়ে এনে আবার ওই জায়গাটায় আনো, 360 ডিগ্রি ঘোরাও। তাহলে সেক্ষেত্রে এটা cos 360 হবে, এটা cos 0 হবে, তার মানে 1 মাইনাস 1 দ্যাট উইল বিকাম 0। তাহলে ডেল্টা ফাই 0, তার মানে ইনডিউসড ইএমএফ ও 0 হয়ে যাবে। এটা একটা মনে রাখার ব্যাপার যে হাফ রোটেশনে কখনো ইনডিউসড ইএমএফ 0 হয় না, কিন্তু ফুল রোটেশন অফ দ্য কয়েলে ইনডিউসড ইএমএফ 0 হয়। পরবর্তীকালে চ্যাপ্টারটা যখন আরো পড়বো দেখবে এই রিলেশনটা আমরা প্রচুরবার। দেখো এখানে যে কেসটা বলা হয়েছে, এখানে যে সিচুয়েশনটা বলা হয়েছে সেটা কি না, এখানে একটা কন্ডাক্টিং রড আছে যার লেংথ হচ্ছে 2 মিটার, পরিবাহী তার দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, আর এই দুটো হচ্ছে মেটাল রেল বা ধাতব রেল যার ওপর দিয়ে এই পরিবাহীটা যাচ্ছে, ভেলোসিটি আছে তার যাচ্ছে, ভেলোসিটিটা বলা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। আর এই দুটো রেলের সঙ্গে একটা 10 ওহম রেজিস্ট্যান্স যোগ করা আছে। তাহলে এখানে আমাদের ইনডিউসড কারেন্ট বের করতে হবে। দেখো ম্যাগনেটিক ফিল্ড এই রেল দুটোর সঙ্গে পারপেন্ডিকুলার, ক্রস ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু দেওয়া আছে 0.5 টেসলা। তাহলে এখন আমরা যদি ইনডিউসড ইএমএফ বের করতে চাই তাহলে E ইকুয়াল টু বিএলভি, এটা আমরা ফর্মুলাটা শিখে ফেলেছি। তাহলে বি এর জায়গায় আমরা বসাবো 0.5 টেসলা, এল হচ্ছে 2 মিটার, আর এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, মানে 5 ভোল্ট। আর এই টোটাল সার্কিটটার মধ্যে রেজিস্ট্যান্স অ্যাটাচড আছে 10 ওহম। তাহলে এখানে ইনডিউসড কারেন্ট হবে I ইকুয়াল টু E বাই আর। E বাই আর মানে 5/10, মানে হচ্ছে হাফ অফ অ্যান অ্যাম্পিয়ার, অর্থাৎ 1/2 অ্যাম্পিয়ার। পরের সিচুয়েশনটা দেখো, বলছে কি যে ইনডিউসড ইএমএফ ডিউ টু এ রোটেটিং রড। এগুলো সিচুয়েশন ভিত্তিক, এগুলোকে আজকাল আর নিউমেরিক্যাল বা অঙ্ক কেউ বলে না, এগুলো হচ্ছে সিচুয়েশন, বিভিন্ন সিচুয়েশন। এই সিচুয়েশন হ্যান্ডলিং করা, এই জিনিসগুলি এখন নিউমেরিক্যাল ঠিক এদের নামকরণ আর হয় না। তো যাই হোক, এখানে এই যে রডটা রয়েছে এটা একটা কন্ডাক্টিং রড, এবং অবভিয়াসলি ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এই ভার্টিক্যাল জেড অ্যাক্সিস বরাবর, সে এই জেড অ্যাক্সিস বরাবর ঘুরে বেড়াচ্ছে, মানে রোটেট করছে। তাহলে এর মধ্যে কতটা ইনডিউসড ইএমএফ তৈরি হবে? তাই ইনডিউসড ইএমএফ মানে হচ্ছে এই প্রান্ত আর এই প্রান্ত, এই দুটো প্রান্তের মধ্যে ইনডিউসড ইএমএফ তৈরি হবে। তাহলে আমরা কি করলাম না, আমরা এই পরিবাহীটার মধ্যে একটা এলিমেন্টারি লেংথ নিয়ে নিলাম যেটা হচ্ছে ডিএক্স, একটা ক্ষুদ্র অংশ যেটা অ্যাক্সিস থেকে এক্স ডিস্টেন্সে আছে। এখন এই যে রডটা ঘুরে বেড়াচ্ছে, এই রডটা ঘুরে বেড়ালে এর ওমেগা অর্থাৎ অ্যাঙ্গুলার ভেলোসিটি কনস্ট্যান্ট, কিন্তু এর লিনিয়ার ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট নয়। লিনিয়ার ভেলোসিটি হচ্ছে সেকেন্ডারি ভ্যারিয়েবল, তার মানে ভি আর এক্স ভ্যারি করবে, বাট ওমেগা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটার যে একটা ক্ষুদ্র অংশ নিয়েছি, সেই ক্ষুদ্র অংশের অর্থাৎ রডের দৈর্ঘ্য বরাবর প্রত্যেকটা বিন্দুতে তার দূরত্ব যেমন পরিবর্তিত হবে, তেমনি তার লিনিয়ার ভেলোসিটিরও চেঞ্জ হবে। বেশ, তো আমরা কি করলাম না, ইনডিউসড ইএমএফ আমরা ক্যালকুলেট করছি। তাহলে বি ভি ডিএক্স, কারণ ডিএক্স হচ্ছে এই এলিমেন্টারি অংশটা। নাও ভি যেহেতু সেকেন্ডারি ভ্যারিয়েবল, ওকে আমরা ইন টার্মস অফ ওমেগা এক্সপ্রেস করে দিলাম। তাহলে বি ইকুয়াল টু ওমেগা ইন্টু এক্স ইন্টু ডিএক্স। এখন এটা এলিমেন্টারি পার্ট বা ক্ষুদ্র অংশের জন্য, তাহলে বৃহৎ অংশের জন্য আবিষ্ট তড়িৎচালক বল কত হবে? তাহলে ই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ডিই। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিই মানে বি ওমেগা হলো কনস্ট্যান্ট, বি ওমেগা বাইরে চলে এলো। তাহলে এক্স ডিএক্স তাকে আমরা ইন্টিগ্রেট করছি, সেটা হচ্ছে কত? এল, আর এটা হচ্ছে 0। এটা হচ্ছে এল
আর এটা হচ্ছে 0। তাহলে এল আর 0 যদি হয় তাহলে এক্স আর ডিএক্স কে আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে হবে এল স্কোয়ার বাই 2। তাহলে এল স্কোয়ার বাই 2 এর জন্য এই হাফটা আমি আগে সামনে নিয়ে এলাম। তাহলে ইনডিউসড ইএমএফ হবে কি হাফ বি ওমেগা এল স্কোয়ার, হাফ বি ওমেগা এল স্কোয়ার। দেখো পরবর্তী কেসটা যেটা বলা আছে যে এটা হচ্ছে কন্ডাক্টিং ওয়্যার, তার লেংথ বলে দেওয়া আছে এল। এবার এর মিড পয়েন্ট মানে এর মাঝামাঝি একটা জায়গা দিয়ে রডটাকে ঘোরানো হচ্ছে, মাঝামাঝি একটা বিন্দু দিয়ে রডটাকে ঘোরানো হচ্ছে। আগের বার কি ছিল যে ইট ইজ রোটেটেড অ্যাবাউট ইটস মিড পয়েন্ট, তার মানে তার মধ্যবিন্দু দিয়ে ঘোরানো হচ্ছে। মধ্যবিন্দু দিয়ে যদি ঘোরানো হয় তাহলে কি হবে না তার পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য পয়েন্ট এ আর বি, এর আগেরটায় একটা প্রান্তে ছিল, অ্যাক্সিসটা একটা প্রান্তে, এখানে সেটা ছিল, সেটা এসে গেছে কোথায় মধ্যবিন্দুতে, সে ওমেগা ভেলোসিটি নিয়ে ঘুরছে। তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন মেথডটা কি হবে না এখানে হচ্ছে এ আর ও, এই অংশটাকে যদি ধরি তাহলে এই অংশটাকে আমরা একটা দণ্ড হিসেবে ধরতে পারি। ঠিক আগের ক্যালকুলেশনের যে আউটপুট ছিল সেটাকে আমরা এখানে ব্যবহার করব, ভিএ মাইনাস ভিও, অর্থাৎ এইটা তো অ্যাক্সিসের গায়ের পয়েন্ট, মানে এর মধ্য দিয়ে অ্যাক্সিস গেছে, আর এটা দূরবর্তী বিন্দু বা ফার্দার পয়েন্ট। এই ফার পয়েন্টে গিয়ে এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত হবে, ভিএ মাইনাস ভিও ইকুয়াল টু হাফ বি ওমেগা এল স্কোয়ার বাই 4। কারণ ওটা কত ছিল, ওটা ছিল এল স্কোয়ার, আর এখানে এলটা কি হয়ে গেছে, এটা ভাগ হয়ে গেছে, তাহলে এল বাই 2 এল স্কোয়ার বাই 4। একই রকম ভাবে ভিবি আর ভিওর মধ্যে ভিবি মাইনাস ভিও ইকুয়াল টু হাফ বি ওমেগা এল স্কোয়ার বাই 4। তাহলে এবার যদি আমাদের এ এবং বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ দরকার হয়, ভি পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি, তাহলে কি হবে আমরা লিখতে পারবো ভিএ মাইনাস ভিও মাইনাস ভিবি মাইনাস ভিও। এখন এই দুটো পোটেনশিয়াল সেম, তাহলে ভ্যালু পুট আউট করলে আমরা দেখব যে এর ভ্যালুটা আসছে 0। এই ক্লাসটা অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিজমের প্রথম পার্ট, প্রথম ক্লাসটা এই অবধি। আবার পরের ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ।